আমার নাম শারমিন আক্তার। শারমিন আক্তার, আপনার বয়স কত? আমার বয়স 22 বছর। 22 বছর। জন্ম জেলা আপনার? বরিশাল। বরিশাল। জি, শুরু করেন যেখান থেকে বলতে ইচ্ছে করে, একেবারে ছোটবেলা থেকে। আমার ছোটবেলা থেকে, আমার ছোটবেলা তো আমি দেখি নাই, হয়তো যখন বাচ্চারা ছোট থাকে তারা বলতে পারে না তাদের জীবনটা কী রকম ছিল। জি, কিন্তু বাবা মার মুখের থেকে যেটা শোনো ওইটাই। হ্যাঁ, ওটাই বলেন। তো আমার যখন আমি ছোট তখন আমার আব্বা আমার কোলে নিয়ে বলতো যে তোরা তাও বাবার কোল পাইতেছো, আমার ভাগ্যে এটাও ছিল না। তো আমি বলতাম আব্বা কেন? তো আব্বা বলছে যে দেখ, যখন আমার মা মারা গেছে তখন আমার বয়স 8 বছর। আমার দাদা সরকারি চাকরি করতো, সেক্ষেত্রে সে ছিল বগুড়ায়। বগুড়ায় যেয়ে সে ওইখানে বিয়ে করে। তো আমার বাবা আর তার 2 ভাই ছিল, 3 জনেই ওইখানে পাঠায়। তো পাঠানোর পরে সে ওইখানে তার সৎমা তাদের পরিচয় দেয়, মানে অনেক করার পরে তারা ওইখানে না থাকতে পারায় তারা চলে গেছে। আমার আব্বা বের হয়ে গেছে। তো বের হয়ে সে রাস্তায় রাস্তায় বড় হয়েছে। বাবা রাস্তায় রাস্তায় বড় হয়েছে? রাস্তায় রাস্তায় রোডে রোডেই বড় হয়েছে। তো বড় হয়েছে, কিন্তু আমার আব্বার একটা ভাগ্য ছিল, সে এরকম করতে করতে ইন্ডিয়া চলে যায় হাঁটতে হাঁটতে। ইন্ডিয়া যাওয়ার পরে ইন্ডিয়া ওইখানে একজনের সাথে দেখা হয়, তাদের ওইখানে সে কাজ করে, আর ওইখানে আমার আব্বা লেখাপড়া করতে শুরু করে। তো ওইখান থেকে আমার আব্বা ভালো একটা ইন্টার পাস করে ফেলায়। আচ্ছা, ইন্টার পাস করায় আমার আব্বা বরিশালে। এরপরে ওইখান থেকে আসার পরে বরিশালে আমার আব্বা বরিশাল সরকারি মেডিকেলে কাউন্টারে টিকিট কাটে না, ওই টিকিটে চাকরি লয়। আচ্ছা, মানে টিকিট বিক্রি করতে সে? হ্যাঁ, মানে টিকিট কাউন্টারে চাকরি নেয়। কিন্তু ভাগ্যক্রমে আমার আব্বা অসুস্থ হয়ে যায়। আমার আব্বা টিবির সমস্যা ধরা পড়ে। তো এখন ওই টাইমে আমার আব্বারে দেখার মতো তার কেউ নাই। তো আমার আব্বা করে কি, চাকরি ওই টাইমে নাকি চাকরি বিক্রি করা যাইতো। আমি তো জানি না, আমার আব্বা যা বলছে যে চাকরি বিক্রি করা যাইতো। আচ্ছা, তো আমার আব্বা চাকরি বিক্রি কইরা তারপরে ডাক্তার দেখায়, মাথায় একটা টিউমার হয়, ওইটা অপারেশন করে। কিন্তু এই অপারেশনের পরে আমার আব্বা সুস্থ হয়, কিন্তু আর চাকরিটা আর ফিরে তো পায় না। না পাওয়ার পরে আমাদের ওইখানে সোনারগাঁও নামে একটা আছে, মিল আছে, ওই মিলে ম্যানেজারে কাজ নেয়। আচ্ছা, ম্যানেজারে কাজ নেওয়ার পরে আমার আব্বার সাথে আমাদের ওই গ্রামের বরিশালের, আমার বাবার বাড়ি কিন্তু বরিশালের না, আমার বাবার মেইন বাড়ি হয়েছে খুলনা বাগেরহাট। তো আমার আব্বা খুলনা বাগেরহাটের একজনের সাথে আমার আব্বার দেখা হয়। দেখা হওয়ার পরে আমার আব্বা ওইখানে এসে তার সাথে পরিচয় হয়। তো বলে বাসা কই, সে তো সব বলতে পারে। তো 8 বছরের ছেলে তো আর একদমই ছোট ছিল না, তার পরিচয় তো সে বলতে পারে। তো সে বলার পরে তো বলে তুই গ্রামে যাই দেখ কি অবস্থা, গ্রামে কে আছে না আছে। সে চাকরি রাখা গ্রামে যায়। গ্রামে যাওয়ার পরে গ্রামে আমার দাদার লোভ দেখায়, তোরে বাড়ি ঘর উঠাই দেবো, এটা করে দেবো, সেটা করে দেবো, তুই গ্রামে আইয়া পড়। সেই ক্ষেত্রে আমার আব্বা চাকরিটা ছাইড়া দেয়। আচ্ছা, চাকরি ছাইড়ে দিয়া আমি জন্ম নিছি, আমার মা আর আমার আব্বা ওইখানে যায়। আমাদের ভাড়া বাড়িতে থাকতাম। তো ওইখান থেকে যা ছিল আমাদের কাপড় চোপড় যা ছিল সব দিয়ে ওইখানে যাই। যাওয়ার পরে আমরা উঠি আমার চাচার বাসায়, কারণ আমার দাদার কোনো ওইখানে ঘর বাড়ি ছিল না। আমার দাদায় ওইখানে ঘরটা করে নাই, সে বগুড়া নিশানদারা বাড়ি করছে। আচ্ছা, তো বগুড়া নিশানদারা বাড়ি করছে, সে তো আর ওইখানেই আছে। সে আবার বাবারে বলছে তোমার এটা কইরা দেবো, ওইটা কইরা দেবো, কিন্তু কিছুই কইরা দিতে আসে না। এখন আমার বাবা যে আমাকে খাওয়াইবে এটাও পারতেছে না, কারণ ওইখান যায় সে এদিকে সেদিকে বড় হয়েছে, তারা ওরকম কেউ চিনো না যে একটা সে কাজ দিবে। আর আমার দাদাও তো ওরকমের কোনো দিতে আসে না। আর চাচা সে আমার আব্বার ছোট, সে তারে কয়দিন খাওয়াইতে পারবে, কারণ তার তো সংসার আছে। তো সে তার সংসারে করে। পরে আমার আব্বা আমাদের নিয়ে আবার বরিশালে এসে পড়ে। বরিশালে ব্যাক করার পরে আমরা ওইখানে আমার আব্বা আইসা এখন কী করবে,
তো আমার মা ওই সোনারগাঁয়ে আবার একটু চাকরি নেয়, হুম আর আব্বা ভাড়া রিক্সা চালানো শুরু করে। আচ্ছা তো ভাড়া রিক্সা চালানো শুরু করে, আর ওইখানে আব্বারে চাকরিতে আর নেবে না, কারণ সে চাকরি 1 মাস আগে না বললে চলে গেছে। আচ্ছা 1 মাসের আগে জানাইতে হয় চাকরি না করলে, কিন্তু সে 2 দিন আগেই 2 দিনের ভিতরে বইলা টইলা সে ব্যাগটেক নিয়ে চলে আসছে। Okay. এতে তাদের সমস্যা হয়েছে, তারা আর নেবে না আব্বারে। হুম আর আব্বার তো কাজ নেই, এখন কি করবে? তো এখানে বরিশালে তো তার পরিচিত অনেক মানুষ ছিল, তো তাদের মাধ্যমে সে রিক্সা নেয়। আমি আপনার তো বাবা ইন্টার পাস করে রিক্সা চালানো শুরু করে ওই সময়টাতে? হ্যাঁ, আমার বাবা তখন Okay. রিক্সা চালানো শুরু করে। তো আমার বাবা যখন রিক্সা চালায়, তো আমার মা চিন্তা করে যে দেখতে আসছে যে পারতে আসছে না, হুম বাসা ভাড়া দিয়া আমার আব্বার কোনো আলহামদুলিল্লাহ এই দিক দিয়ে আমি অনেক শুকরিয়া আদায় করি যে আমার আব্বার কোনো বাজে নেশা ছিল না। হুম মানুষ দেখি টাস খেলে, সিগারেট খায়, বিড়ি খায় বা মদ খায়, গাঞ্জা খায়। আমার বাবা আলহামদুলিল্লাহ এত ভালো ছিল, আমার বাবার মতো মানুষ হাতে গড়েও হইবে না। হুম তো আমার আব্বা তখন আমার মা দেখতে আসে, আমার আব্বা পারতে আসে না, কারণ আমার আব্বার অনেক সমস্যা ছিল, ঠান্ডার অ্যালার্জির, যার কারণে সে রিক্সা চালাইতে পারতেছিল না। হুম এখন এইটার কারণে আমার আব্বা যখন রিক্সা না চালাইতে পারে, এখন কি করবে? আর আমার মায়ের টাকায় সংসার চলতেছিল না, হুম কারণ বাসা ভাড়া দিয়া তারপরে 3 জনকে খাওয়ানো সম্ভব ছিল না। তখন আমার মা নানা বাড়িতে চলে আসে। ওইখানে যখন আয়সা আমার মামার বাসায় ওঠে, হুম কিন্তু আমার মামা আমার মায়ের দেখতে পারতো না, কারণ তার সমস্যা হইতেছিল, তার স্ত্রীর সাথে আমার মার সাথে বাজতো, যেমন মহিলাদের বাজে, এটা স্বাভাবিক। হুম তো আমার মামা কি করে, একদিন আইসা ঘরের ভিতরে সব ফালাই টালাই দেয়। আচ্ছা সব ফালাই দেয়, আমরা যদি ওই বাড়িতে থাকি তাহলে সে থাকবে না। আপনার বাবা বলে এটা? হ্যাঁ, এখন সে ছেলে, সে তো তারে তো আর ঘর দিয়ে বের করবে না, অবশ্যই আমার মার বের হইতে হইবে। হুম তো আমার মা করে কি, আমাদের পাশের ঘরে একজন একটা হেরা বিল্ডিং করবে দেখে উৎসাহ দেয়, হুম যেটা উৎসাহঘর বলে বা পাকঘর বলে, হুম এরকম একটা পাকঘর দেয়। তো ওই পাকঘরে আমার মা কাকে তাহলে এই ঘরে আমরা যাই। এরা একটু দূরে থাকতো, এরা একটু অনেক টাকা পয়সার মালিক ছিল, হুম তো অনেক ভালো ছিল। সে আমার মা ওইতে গেছে, কিন্তু ওই বাড়ির ভিতরেই। এখন আমরা যদি ওই বাড়ির ভিতরেও থাকি তাহলে সে থাকবে না, ও আমার ছোট মামা তাহলে থাকবে না। এটা নিয়ে সে সালিশ ব্যবস্থা বসাইছে। আপনার সামনে কি এগুলো ঘটতেছিল? হ্যাঁ। আচ্ছা, কোন ক্লাসে পড়েন তখন আপনি? আমি তখন, আমার বয়স কত, 6 বছর। আচ্ছা, আমার 6 বছর বয়সে, তো আমার এর ভিতরে কাহিনী আছে। আমি লেখাপড়ায় অনেক আগানো, 4 বছর আগানো। কারণ আমি যখন বাচ্চারা ক্লাস 1-এ ভর্তি হয়, আমি ক্লাস 1-এ ভর্তি হইনি, আমি অনেক ঘাড়তারা ছিলাম। তো আমার একটা খালাতো ভাই ছিল, ও আপনার ক্লাস 4-এ পড়তো। আমি ক্লাস 1 থেকে যাই, আমি ক্লাস 4-এ ভর্তি হয়েছি। আমি ক্লাস 4-এ পড়বো, আমি 1-এ যাবো না, আমি ওর সাথে, ও যদি ক্লাস 4-এ পড়তে পারে আমিও ক্লাস 4-এ পড়বো। আচ্ছা। তো তখন আমার বয়স 7 বছর। আপনি যখন ক্লাস 4-এ পড়েন তখন আপনার বয়স 7 বছর? 7 বছর। জি। তো কি হলো, আপনাকে ওই বাসায় থাকতে দিচ্ছে না? এখন আমার ওই বাসায় থাকতে দিবে না। তো এখন আমার মা কি করবে? তো আমার মা কি করলো, আমার নানিরই আরেকটা জমি ছিল, একটা মানে ওটা আমার বড় মামার বাড়ি করবে, এই জন্য জায়গাটা রাখা দিছিল। এখন আমার বড় মামা বাড়ি করবে, ওইখানে তো আমরা যে আমার নানা আবার আরেক জায়গায় জমি নিয়ে মারামারি করছে, ওইখানে তারা দখলে যে বলে ঘরের জন্য, ওই রকম একটা ঘর তুলছিল। ওই ঘরটা আবার আমার মা ভাঙ্গে আয় না, ওইখানে ঘরটা করে। তো ওই ঘরটা করার পরে এখন ওইখানে আমরা থাকতে শুরু করি। কিন্তু গ্রামের মানুষের তো কথা, মেয়ে কালো, জন্ম। এর ভিতরে আরেকটা কথা আছে, আমার বড় বোন মারা গেছে। আমার বড় বোন যখন জন্ম নেওয়ার পরে, আমার ওই যে ভাড়া বাড়িতে থাকার অবস্থায় আমার নানার বাড়িতে বেড়াইতে আসে, তখন আমার নানা গাছ কাটে, ওই গাছের নিচে পড়ে আমার বোনটা মারা যায়। তো মারা যাওয়ার পরে এখন আমি সেকেন্ড মেয়ে, আর তারপরে আমার আরেকটা বোন হয়।
এখন আমরা 3 বোন। এখন মানুষ কথা শোনায় মেয়ে একটা কালা, ছেলে জন্ম দিতে পারে না, মেয়ে জন্মায় শুধু মেয়ে, এর ছেলে হইবে না, মানে নানা রকম কথা শোনায়। আর তার চেয়ে বেশি শুনে আমার আত্মীয় স্বজন। আমার আত্মীয় স্বজন অনেক, মানে আমার বাবার কষ্ট আমি কখনো দেখিনি। আমার বাবার চোখে আমাদের নিয়ে সমস্যা, কিন্তু পাড়া প্রতিবেশীর অনেক সমস্যা। এটা দেখে আমার আব্বা কি করে, মানে নিয়ে ঢাকা এসে পড়ে। আচ্ছা, আমারে নিয়ে ঢাকা এসে। আপনাকে নিয়ে নাকি পুরো পরিবার নিয়ে? না, শুধু আমারে নিয়ে আসে। কোথায় রাখে? আইনা। পরে আমাদের এখানে একটা ধর্ম বোন ডাকতো, ওর মাধ্যমে আমার আইনা ক্লাস 5-এ আপনার রামপুর হাই স্কুল থেকে পরীক্ষা দেওয়ায়। আচ্ছা, আমি ফুরেই পরীক্ষা গ্রামে এখানে 5-এ পরীক্ষা দেন? 5-এ পরীক্ষা দিই। তো 5-এ পরীক্ষা দেওয়ার পরে আমি আমার আব্বার ছাড়া থাকতে পারতাছি না, কারণ আমার জীবনে আমার সবচেয়ে ভালো বন্ধুই আমার বাবা। আমার জীবনে আমার কোনো, একদম মন থেকে বলে, আমার কোনো ফ্রেন্ড সার্কেল নাই, কোনো ফ্রেন্ড নাই আমার লাইফে। একটা ছেলে ফ্রেন্ডও নেই, একটা মেয়ে ফ্রেন্ডও নাই। আমার জীবনে আমার ফ্রেন্ডই ছিল আমার বাবা, আর পরবর্তীতে মা। কিন্তু মায়ের সাথে আমি ওরকম শেয়ার করতে পারিনি। আমার জীবনে যা শেয়ার করছি সবই আমার বাবার সাথে। ওকে, তারপরে কি হলো? আপনাকে ভর্তি করাই দিল? তারপর? হ্যাঁ, তো আমার ওইখানে ভর্তি করছে। তো আমি 5-এ আপনার বাবা তখন কি ঢাকায় থাকতো? না, আমার বাবা ঢাকাতে ছিল না। আপনাকে এখানে এরকম একটা অপরিচিত জায়গায় রেখে গেল আপনার বাবা? আমার বাবা অপরিচিত না, ওইখানে মানে তার ধর্ম বোন ডাকছে, তাদের বাসায় আমরা আসতাম, বেড়াইতাম। আর আমার ওই ফুপ্পি অনেক ভালো ছিল। আচ্ছা, আমি যে ক্লাস 5-এ পড়ছি, আমার ফুপ্পি আমরা অনেক আদর সহকারে পড়াইছে আলহামদুলিল্লাহ। মানে মেয়ে ছিল না। আচ্ছা, মেয়ে ছিল না, তো আমার সে মেয়ের মতোই ভালোবাসতো। ওকে। আর আমার বাবা ওই জন্যই আমার এখানে আইনা ভর্তি করে, যেহেতু এরকম করে মানুষ বলে। তো আমার বাবা যতটুকু পারতো সাপোর্ট দিত, আর বাকিটা আমার ওই ফুপি দিত। ওকে। কিন্তু এর ভিতরে আমি আমার বাবার সাথে থাকতে পারতেছিলাম না। আমি 6-এ যাই, আবার গ্রামে ভর্তি হই। গ্রামে তালুকদার স্কুল অ্যান্ড কলেজ নাম করা স্কুলে, ওই স্কুলে আমার বাবা ভর্তি করে। আমার প্রথমে আমার মা বলে কি দিনার স্কুলে ভর্তি হয়, দিনার স্কুলে তো টাকা পয়সা কম লাগে। কিন্তু আমার বাবা কয় না, যদি লেখাপড়া আমার মায়ের আমি করাই, তাহলে একটা ভালো স্কুল থেকেই করামো, যেন আমার মেয়ের জীবনে সফলতা অর্জন করতে পারে। এর মাঝে কী ঘটে, আমাদের ঘরের পাশেই, যেহেতু আমাদের ঘরটা একদমই ভাঙাচুরা ছিল, ওরকমের দরজা ছিল না যে দরজা খোলা যায়, বাইরে থেকেও খোলা যায়, ঘর থেকেও খোলা যায়। তো আপনার আব্বা রাত্রে গাড়ি চালাইতো, দিনের বেলা গাড়ি চালাইতে পারতো না। তখন রিক্সা চালাতে? হ্যাঁ, আমার আব্বা রিক্সাই চালাইতেছে। বরিশালে? হ্যাঁ, বরিশালে। ওকে। তো আমার বাবা ঘরটা খুলতে পারতো, তো আমার আব্বা গেছে গাড়ি চালাইতে। আর আমার মা একটু ধার্মিক টাইপের, সে কোরআন শরীফ পড়তে পারে। তো আমাদের পাশের একটা আমাদের নানু হিসাবে হয়, সে মারা গেছে। ওই জন্য সে তারে করতে গেছে, তার জন্য কোরআন শরীফ পড়তে গেছে। আমার আর আমার বোনটারে একসাথে ঘুম পাড়াই রেখে গেছে। তখন আমার ছোট ভাইটাও জন্ম নিছে। তো আমার রেখে গেছে। এর মধ্যে আমাদের পাশের ঘরে সে আমার সম্পর্কে কি হতো আপনার? খালাতো ভাই। আচ্ছা, আপন না, মানে ডাকা শুরু। তো সে আমার আইসা বাসায় ঘরের ভিতরে আইসা সে এরকমই করার চেষ্টা করে। তো আমি ওখানে এভাবে করতে, আমি তখন চিৎকার করি। চিৎকার করে আমার বোনটারে আমি যখন ওরে দেখে ফেলাই, ও চলে যায়। আমার সাথে আর কিছু ঘটে না। ও চলে যাওয়ার পরে আমার বোনটারে নিয়ে আর আমার ভাইটার কোলে নিয়ে আমার মার কাছে যাই। আমি কান্না করতে থাকি। তো আমি কান্না করতে থাকি, পরে আমার মামারে, মানে আমার ছোট মামার কাছেই যায়, কারণ ওইখানে সে একটু প্রভাবশালী লোক। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পর আবারও ফিরে আসবো জীবন গল্পে। যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, ঢাকা FM এর আরও একটি ইউটিউব চ্যানেল, যেখানে আপনারা জীবন গল্পগুলো দেখতে পারবেন। আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/ilovedhakafm, ILOVE love DHAKAFM।
চ্যানেলটিতে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করুন। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, জীবন গল্প। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর ছোট মামার কাছে যায়, বলে হয়েছে কি করার আছে, মেয়ে এক তো কালা, তার উপরে আবার এইসব ই করলে বিয়ে দিবি কেমনে, তো তবু কি কোনো মান সম্মান নাই, মানে মায়ের এক ধরনের অপমানই করে। তো এটার পরে আমি আমার মা চুপ থাকতে বলে আর কি। হ্যাঁ, এক কথায় চুপ থাকতে বলে। তো আমার মা এসে পড়ে, আসার পর আমার মা অনেক কান্না করে। কান্না করার পরে এরকমই যায় ওদের পরে এরকম। এখন আমার আব্বা এটা শুনে সে এখন বলতেছে, যদি আমার তো বড় কেউ নাই, আমি যদি এখন মারামারি করতে যাই তাও পারবো না, আর আমি যদি এখন পুলিশের ইতে যাই তাও টাকা আর নিজেরই মান সম্মান যাবে, যাবে। এটা ভাইবা আমার আব্বা চুপ থাকে আর বলে ওর সাথে তো কিছু হয় নাই, যদি ধরে ইতে যায়, যদি এটা নিয়ে মেডিকেল টেস্ট হয় তাহলে তো কিছু আসবে না, আর কিছু তো হয় নাই। তো যা হয়েছে চুপই থাকো তোমরা। এরপরে আমি একটু বড় হইতে লাগি। বড় হওয়ার পরে আমার বাবা তো রিক্সা চালাইতেছিল। এখন আমাদের ঘরে আমরা 3টা ভাই বোন পড়ালেখা করতেছি, খাইতেছি, আমার বাবা সংসার চালাইতে পারতেছে না, কষ্ট হইতেছে। এই জন্য আমার মা মানুষের বাসায় ধান টান মলতো, ডাল তুলতো, গ্রামে যাই কাজগুলো করে এসব করতো। তো এরকম আমার আপন খালার আবার অনেক জমি চাষ করে, তো তাদের অনেক ধান টান হয়। তো সেই ক্ষেত্রে আমার মা ধান মিলে রেখেছে। তো আমার মা ভাত খাইয়ে আসে নাই, মানে ভাত খাওয়াই তো দুপুরবেলা, আমার মা খাই আসে নাই। কয় কি, আমি আমার শারমিনেরে পাঠাই দেবো, তুমি ওরে খাওয়াইও, খাবারটা ওরে খাওয়াইও। এই বলার পরে আমার মা ওটাই করে, আমারে পাঠাই দিছে। তো আমি গিয়েছি, আমার খালা আমারে ভাত দিছে। খালা ভাত দিয়ে খালা কোথায় গেছে আমি জানি না। খালা হয়তো কোনো কাজেই গেছে, নয়তো বাইরে গেছে, যে কোনো কাজেই হোক আমি জানি না। কিন্তু তার একটা ছেলে ডাবটা বলি, তার ছোট ছেলে, আমার আপন খালার ছোট ছেলে, সে আমারে ঘরে ডাক দেয়। আমি বুঝি না, আমি কিছু বুঝতে পারি নাই, সে আমারে করার চেষ্টা করে। হ্যাঁ, আপনি তখন তো ঢাকাতে থাকার কথা আপনার, আপনি বাড়িতে গিয়ে এগুলো হচ্ছে নাকি ঢাকাতে হচ্ছে? না, বাড়িতে। এই যে আমি যে ক্লাস 6 এর সময় চলে গেলাম। হ্যাঁ, আবার চলে গেলেন, এই কারণে বরিশালে এই জিনিসগুলো করতেছে। হ্যাঁ, বরিশালে। আমি তো 5 এ পরীক্ষা দিয়ে চলে গেছি। জি, তারপর তো আমি যখন এটা করলো, সে আমার সাথে এরকম করলো, তো আমি দৌড়াতে আমার মায়ের কাছে আসি। আইসা জানানোর পরে আমার মা ওই বাড়িতে আর যায় না, আর কিছু বলেও না, কারণ তার বোনের ছেলে, তার বোনের সংসারে সমস্যা হইবে এটা ভাইবা সেও কিছু বলে না। আর আমার বলে কখনো আর ওই বাড়িতে যাবা না, আমিও যাই না। এরকম যাইতে আছে। এর ভিতরে আমাদের ওই যে পাশের বাসায় বললাম, তার বড় ছেলে জানলা দিয়ে হাত দেয়। মানে এগুলো একের পর এক ঘটে যাচ্ছে আপনার সাথে? হ্যাঁ, জানলা দিয়ে হাত দেয়। তো ওই খাটে আমি ঘুমাই, কিন্তু ওই দিন ভাগ্য করবে আমি ছিলাম না, আমার মা ওইখানে ঘুমাইছিল। আমার মা ঘুমাইছিল আর আমি আমার নানুর কাছে গেছিলাম। আর গ্রামের বাড়িতে গরম ওই টাইম ছিল, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তো অনেক গরম। এই জন্য আমার মা জানলা খুলা পরে দিয়া সে ঘুমাইতেছিল, জানলা দিয়ে হাত দেয়। তো আমার মা ওইটা দেখা সাথে সাথে হ্যাঁ ওরে ধরে, এই ছেলেটারে ধরছে। হ্যাঁ, ধরা ঝাড়ু দিয়ে ওটা পিটায় আর আমার মামারে জানায় যে আজকে তো হাতে ধরলাম, আমার সাথে এরকম ঘটছে। আর যদি ওইখানে আমার মায়ের থাকতো, ও তো ভয় পাইতো, আর কিছু হোক না হোক। আর
এটা বলার পর আমার মামা অনেক মারধর করে ওই ছেলেটারে। হুম তো মারধর করার পরে এরকম ওই টাইমটা গেল। এরপরে শুরু হয় আমি ক্লাস 8-এ পরীক্ষা দিলাম। হুম 8-এ পরীক্ষা দেওয়ার পরে এখন শুরু হয় মাইয়া কালা, এই জন্য বিয়ে হয় না, বয়স তো কম। ক্লাস 8-এর সময় বিয়ে নিয়ে ইয়ে হচ্ছে? হ্যাঁ। আপনার বয়স কত তখন? স্বাভাবিকভাবে আপনার বয়স তখন 12 বছরের বেশি হওয়ার কথা না, কারণ আপনি তো অনেক উপরে ক্লাসে গিয়ে ভর্তি হয়েছেন। আমার 12 বছরও হয় নাই তখন। রাইট। আমার 12 বছর হয় নাই, কিন্তু এলাকার মানুষ বলতেছিল মায়ের বিয়ে হয় না। কেন বিয়ে হয় না? মায়া আটকুড়া, বাজা, মায়ের বিয়ে হইতেছে না, এই মায়া লোকে নিবে না, কালো, তার উপরে বারবার একটার পর একটা বদনাম, আর বাপের নাই টাকা পয়সা, এর মধ্যে লেখাপড়া করাইবে, কত চিন্তা ভাবনা। একজন বলল কি ছিঁড়া খাতার তলে শুয়া লাখ টাকার স্বপ্ন দেখে লেখাপড়ার ব্যাপারে। হ্যাঁ, লাখ টাকার স্বপ্ন দেখে। তো আমার বাবা মানুষের সাথে ঝগড়া করতো না, আমার বাবা কারোর সাথে কোনোদিনও ঝগড়া করে না, আমি দেখি নাই যে ঝগড়া কীভাবে সে করে। আমার বাপের কোনোদিন আমি কারোর সাথে ঝগড়া দেখি নাই। সে বলছে আমার, তো আমি যাই আমি আমার বাবার দ্বারা বললাম যে বাবা আমার সাথে তো এইটি বলে মানুষ। তো আবার আব্বা বললো কি মা তুই চিন্তা করিস না, যার মুখ আছে সে তো কথা বলবেই। এখন সে যদি কথা বলে যেটু কি আমরা কান আছে আমরা শুনতে পারবো না, তুই এটা নিয়ে তুই ভাবলে হইবে কেমনি, অন্যের কথায় কান দিতে নেই। আমি তোরে কোনোদিন কিছু বলছি যে আমার মেয়ে কালো, আমার কোনো সমস্যা আছে? তাহলে মানুষ যদি বলে তুই এটা নিয়ে চিন্তা ভাবনা করে তুই কি লেখাপড়া শেষ করে দিবি? তো আমি কই আব্বা মানুষ এরকম বলে কে? তখন কিন্তু আমি ওরকম বুঝি না যে কিসের জন্য বলতেছে, কেন বলতেছে, কেন এমন করতেছে। তো আমি আমার আব্বার বলি আব্বা এরকম করে কা? কয় শোনো মা, তুমি যখন একটু ভালো দিকে করবা, রাউন্ড করবা, তখন মানুষ অনেক কিছু বলবে, কারণ চাইবে তুমি ছোট হও। তুমি কোনো দিন পিছনে তাকালে যে তোমার থেকে নিচে আসে তার থেকে তাকাবা সুদৃষ্টিতে, আর যে তোমার থেকে উপরে আসে তার দিকে তাকাবা আমি ওরকম হইতে চাই। এটা মনের ভিতরে এই জোরটা রাখতে হইবে তোমার, নয়তো মানুষ কোনো দিন আগাইতে পারে না। তো আমি বললাম আব্বা আচ্ছা তুমি এটা বললা, আমি কি বলো তো আব্বা, আমি কি লেখাপড়া করতে পারবো না? আমার আব্বা আমার কোলের ভিতরে নিয়ে চুমা দিয়ে বললো আমার মেয়ে অনেক বড় কিছু হইব। তো এরপরে আমার বাবা এটা পরীক্ষা দিয়ে আমার ঢাকায় পাঠাই দেয়। ওরকম কথা যে আমি কার কাছে পাঠায়? আমার ওই ফুপুর কাছেই পাঠায়। ওরা ঢাকায় ছিল? হ্যাঁ, তো পাঠায়। তো আমার ফুপু এখানে চেষ্টা করে ভর্তি করানোর জন্য, কিন্তু ক্লাস 9-এ তখন কোনো স্কুল নিতে ছিল না। তো আর এরকমের, আর আমার ফুপু বলতেছিল যে দেখ এখন তো মধ্যে থেকে আর ক্লাস 9-এ ভর্তি করবি হঠাৎ কইরা, আর একটা বাচ্চার অনেক খরচ। আমি জানি আমার হের ফ্যামিলি অবস্থা মোটামুটি ছিল, অনেক ভালো ছিল না। দেখ আমি তো সম্পূর্ণ দিতে পারবো না, আর তোর যে ফ্যামিলি, তোর যে অবস্থা তুইও দিতে পারবি না, তার থেকে তুই ওরা গ্রামেই ভর্তি কর, আমি করছে আমি যা পারবো ওটা সাহায্য করবো, আর তুইও ওরাই করা ওরা পড়ালেখাটা করা। এরপর আমার লেখাপড়া চালু করে ওইখানেই, আবার ওই গ্রামেই শুরু করি। গ্রামে শুরু করার পরে আমি যখন ক্লাস 9-এ, এখন আমার আব্বা আমার বলে তুই সায়েন্স নে, রেজাল্টের ক্ষেত্রে আমার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি A+ পাই এটা। তো আমার আব্বা বলে যে তুই সায়েন্স নে। এখন স্যার বলতেছেন তুমি সায়েন্স নিবা, দেখো তোমার তো ফ্যামিলির অবস্থা তোমার বুঝতে হইবে, আর তোমার আব্বা তো বলছে, তোমার আব্বা তো অনেক কিছুই চায়, কিন্তু তোমারও তো বুঝতে হইবে। তো আমি স্যারের সাথে কথা বললাম, স্যার বললে কি তুমি কমার্স নাও, তুমি যেহেতু অঙ্ক অনেক ভালো তাই তুমি কমার্স নাও। স্যারের কথা অনুযায়ী আমি কমার্সই নিলাম। কমার্স নিয়ে আমি SSC পরীক্ষা দিলাম। তখন আমার বাবা আমার কোনো প্রাইভেট পড়াইতে পারে না, আমার বাবা নিজে যতটুকু সময় দিতে পারে অতটুকুই, প্রাইভেট পড়ায় না। তো আমি কি করে, ওর ভিতরে আমার রেজাল্টটা মোটামুটি আসে, আমার ভালো ছিল না, 4.25 আসে। আচ্ছা। তো আমার বাবা আরও আশা ভালো করছিল,
তো এরকমই আসার পরে আমি ইন্টারে ভর্তি হই। ইন্টারে ভর্তি হওয়ার ভিতরে আমার আত্মীয় স্বজন সবাই পাগল হয়ে যায়, আমার বিয়া দিতেই হইব। এই মাইয়া যদি এখনও ইয়ে করে তো মাইয়ারা 20তে বুড়ি হইয়া যায়। তো আমার বাবা কইতেছে ওর কি 20 বছর বয়স হয়েছে, ওর সবে মাত্র 13তে 14তে পাড়া দিছে, তাহলে ওর 20তে বুড়ি তোমার 20 বছর তো মানুষ শীতে দেখবে না, যে বয়স হয়েছে কি না ওইটা দেখবে না, তারা তো ক্লাস হিসাব করবে। তোমরা ক্লাসের দিকে তাকাই দেখো তোমার মেয়ের বয়স কত হয়েছে। এখন তারা বিয়া দিবে, আমার আব্বা বিয়ে দিবে না। আমার আব্বা বলতেছে ওরে ইন্টার পাস না করাইয়া আমি বিয়ে দিব না। আমার মায়ের সাথে হ্যাঁ আমার মায়ে কালো, যদি স্বামী সংসারে যায় সুখী না হইলো তখন আমার মায়ে কি কইরা খাইবে? আমার মায়ের তো কিছু কইরা খাইতে হইবে। আমার মায়ের আমি ইন্টার পাসের আগে বিয়া দেবো না। ইন্টার পাস করলে অনার্স মাইয়ারা করতেই পারে। তো আমার বাবা আমার বিয়া দিবে না, কিন্তু তারা দিবে। এরকম করতে করতে তারা বলতে আমার খালা, আমার খালা, তারপরে আমার মামা আর আত্মীয় স্বজন সবাই বিয়া দিতে চাইতেছে। তারা এমনকি তারা ছেলেও দেখা শুরু করে দিছে। তো আমার মা বলতেছে না, আমার মা ভাবতেছে, একদিকে ভাবে মহিলা মানুষের যে এরকম চিন্তা থাকে যে আসলে মায়ের বিয়া দেওয়াটা উচিত, আবার বলে চলো যেহেতু হ্যাঁ লেখাপড়া করাইতে চাইতেছে তাহলে আমি লেখাপড়া করামো না। দুইটা চিন্তাই আমার মা করতে করতে আমার মা বলতেছে কি থাক ইন্টার পাসটা করুক, ইন্টার পাসে তোর বয়স বেশি হয়ে যাবে না, তা করে ইন্টার পাসটা করাই। মানে আমার খালারে বলে, আমার খালা একদিন প্রস্তাব নিয়ে আসে একটা, তো এরা নিয়ে বলে। তো আমি দেখতে অনেক কুৎসিত তাদের ভাষায়। তাদের ভাষায় বলতে আমার আত্মীয় স্বজন সমাজের ভাষায় আমি কুৎসিত, কিন্তু আমার বাবার কাছে আমি অনেক সুন্দর। তো আমার বাবা বলছে আমার মায়ের যদি বিয়া দেই ওরকম ছেলের কাছে দিমু যে আমার মায়ের কুৎসিত ভাববে না। এর পরে এখন এর ভিতরে আমি ইন্টার পাস করছি, আলহামদুলিল্লাহ আমি ইন্টার পাস করছি। ইন্টার পাস করার পরে এখন এর ভিতরে তারা ছেলে নিয়ে শুরু করে দিছে, তোরা তো কইছো ইন্টার পাসের পর বিয়া দিবি, তাহলে ইন্টার পাসের পরে এখন তো ইন্টার পাস করে ফেলাইছে, এখন বিয়া দে। তোদের তো এরকম টাকা পয়সা নাই যে তোরা খরচ টরচ দিয়ে বিয়া দিবি, দিতে তো আবার গই হইবে, তাহলে আমরা যখন চাই এখন দে। আর আমার আব্বা বলতেছে এখন বিয়াটা দিমু, ও যেহেতু ইন্টার পাসটা করছে দেখি কোথাও একটু চাকরি ট্রাই করা। তো সেই ক্ষেত্রে আমারে পুলিশে দাঁড় করায়, কিন্তু আমার বয়স হয় না। পুলিশে কি কনস্টেবল? হ্যাঁ ওই যে এতে দাঁড়ায়, মাঠে দাঁড়ায়। আমি মাঠে দাঁড়াই, তো আমার হয় না বয়সের কারণে। আর আমি অনেক চিকন ছিলাম, আমার ওজন ছিল না, আর আমার বয়সের কারণে মূলত হয় না হওয়ার পরে কিছুদিন পরে আবার ট্রাই করি। তখন আমার মানে ওই অনুযায়ী স্কুল সার্টিফিকেট অনুযায়ী আমার বয়স তো বেশি দিয়ে দিচ্ছে, তো ওই যে ওই অনুযায়ী তখন আমার বয়সটা হয়। আর আমি এটি করার পরে তো আমি দাঁড়ানোর পরে আমি সব দিক দিয়েই হয়েছে। ইন্টারভিউ দিতে যাওয়ার আগে আমাদের একজন পরিচিতই সে বলছে শুধু পরীক্ষা দেওয়াবি, আগে ভাব 7 লাখ টাকা দিতে পারবি। এখন আমার আব্বা বলতেছে 7 লাখ টাকা আমি কই পাবো? তো পরে দেখি, আগে তো পরীক্ষাটা দেখ। তা আমি পরীক্ষা দেই, আলহামদুলিল্লাহ আমি পরীক্ষা পাশ করি। তারা আমারে ওইখানে নেয়, ডাকার পরে আমার আব্বারও ডাকে। তারা কিন্তু ফলাফলটা ওইভাবে করে না, সার্কুলার করে না। আচ্ছা, মানে আমাদেরকে জানানো যারা পাশ করছে ওইখানে যারা অ্যালাউ হয়েছে ইন্টারভিউতে তাদেরকে ডাকছে, ডেকে কে কত ঘুষ দিতে পারবে, বুঝতে পারছি, ঘুষ অনুযায়ী তাদের চাকরি, তাদের রেজাল্ট সার্কুলার করবে। তো আমাদের ডাকার পরে আমার বাবার কাছে 8 লাখ টাকা ঘুষ
দাবি করে। কিন্তু আমার বাবার কাছে 8 লাখ টাকা ঘুষ দাবি করার পর আমার আব্বা সব জানায় যে আমার তো এইরকম ফ্যামিলির পরিস্থিতি, আমার পক্ষে এত টাকা ঘুষ দেওয়া সম্ভব না। সে বলে 7 লাখ টাকা দিতেই হইবে। তখন আমার আব্বা এসে পড়ে, 7 লাখ টাকা তো তার পক্ষে দেওয়া সম্ভব না। তখন আমার আর চাকরি হয় না। আমি আসে তখন আমারে এখন এরা আত্মীয় স্বজন আরও চান্স পেয়ে গেছে যে চাকরি তো হইবেই না, তো চাকরিও দিতে পারবি না, বিয়ে কেন দিবি না, বুড়ি বাটাবি, এরকম বলতেছে। এখন আমার আব্বাও কোনো কিছু না বললা, আমার আব্বা বলতেছে না বিয়ে দিব না, বিয়া পরে দিব, আগে আরো ট্রাই করি, চাকরির জন্য তো ট্রাই করতে হইবে, একবারই যে চাকরি হবে এমন তো কথা না। তো আমার আব্বা এরকম করার পর আমার আব্বার ঘাট হ্যাঁ বেকা করে রাখছে, হ্যাঁ বিয়ে দিবে না। হ্যাঁ যে গাড়ি চালাই, তো ওই যে রাত্রে গাড়ি চালায়, ওই দিনের বেলা গাড়ি চালাইতে গেছে। আমি তখন টিউশনি শুরু করছি, আমি ক্লাস 10 থেকেই টিউশনি করানো শুরু করছি। আচ্ছা। তো আমি ওই টাইমে আমি পড়াইতে যাই। তখন কি আপনি সিদ্ধ মানে কি বলে ঢাকাতেই? না, গ্রামের বাড়ি। আমি তো ইন্টার করছি গ্রাম থেকে। ওকে। তো আমি পড়াইতে যাই, ওইখানে আমার বোন রে আমার খালা এসে পাঠাই দেয় যে ওরে ডাইকা আন। এখন আমার কেন আনবে, ওর কাছেও বলে না, সে আইসা বাসায় বসা বলে কি ওরে ডাইকা আন। তো এর আগে একদিন আমারে নিয়ে বরিশাল শহরে গেছিল সে তার ডিপিএস এর টাকা তোলার জন্য। তো আমি ভাবলাম ওই জন্য নিই, ওই টাকাটা তুলতে পারে নাই, বলছে পরে ফোন দিবে, তারপরে এসে টাকাটা নিয়ে যায়। তো আমি ভাবলাম যে ওই জন্য মনে হয় ডাকছে, তো আমি তাড়াতাড়ি গেছি। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পর আবারও ফিরে আসবো জীবন গল্পে। যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, ঢাকা এফএম এর আরও একটি ইউটিউব চ্যানেল যেখানে আপনারা জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠানের ভিডিওগুলো দেখতে পারবেন। আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/ilovedhakafm ILOVE love DHAKAFM। চ্যানেলটিতে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করুন। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর গেছি। পরে আমারে সে ডাকার পরে আমি যাওয়ার পরে সে আমারে বলে কি রে একটু ভালো করে ভালো একটা ওড়না পর। আমি বোরকা পরে গেছি, কিন্তু আমার ওড়নাটা ভালো ওরকম ছিল না, সুন্দর একটা ওড়না ছিল না তার ভাষায়। আমার কাছে তো আমি যা পরি ওইটাই আমার ভালো, কিন্তু তার ভাষায় ওইটা ভালো ছিল না, ভালো একটা ওড়না পর। তো আমি আমার ভালো ওড়না নেই। সে কী করলো, আমার মায়ের একটা ওড়না সে পরা, তার গায়ে যে ওড়নাটা ছিল ওই ওড়নাটা আমারে দিল, বলে এই ওড়নাটা পর। তো এটা বললো, স্টেশন পর্যন্ত গেছি। তো আমি বলতেছি, আমি আমার খালারে আম্মুনি ডাকতাম, আম্মুনি এতে যাইবেন না আপনি, গাড়িতে উঠবেন না? কয় না, বাড়ি দিয়া বই আনতে হইবে, বইটা আনি নেই। আমি জিজ্ঞেস করছি আইয়া যে কি ডিপিএস এর টাকাতে যাইবেন? কয় হ। তো সে আমারে কি করলো, তার বাড়িতে নিয়ে গেল। তার বাড়িতে নিয়ে সে ওইখানে ছেলে পক্ষ আসছে। তো ছেলে পক্ষে আসার পরে ওইখানে ছেলে ছিল, ছেলের বাবা ছিল, আর কেউ ছিল না। তো ছেলে আমার বাবার থেকে বয়স বেশি হইবে, আমার দেখে যেমন হয়েছে। ওনার বয়স প্রায় 45-এর মতো হইবে। এর আগে সে 2টা বিয়ে করছে। প্রথম বিয়ে করছে, প্রথম ওয়াইফ প্রেগনেন্ট অবস্থায় সে টর্চার করছে, ওই অবস্থায় ওই বাচ্চা পেটে লোকটা মারা গেছে। তারপরে সে বাহিরে চলে যায়। এটা তো আপনি বিয়ের আগে জেনেছেন না বিয়ের পরে জেনেছেন? না, বিয়ের পরে জানছি। তাহলে বিয়েটা হইলো কিভাবে সেটা আগে বলেন আমাদেরকে। তারপরে সে আমার ওইখানে নিয়ে গেল। তো সে মানে দেখছে, তো আমি দেখা কি আমার অনেক প্রশ্ন করে, তারা প্রশ্ন করে, আমি প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারি আলহামদুলিল্লাহ, আমি সব অ্যান্সার করি। আমারে প্রথমে জিজ্ঞেস করে যে ইয়াসিন সূরা কত পারায় কোরআন শরীফের? আমি বলতে পারলাম যে 21-22 পারায়।
তো এরকম করার পরে আমার এসে তারা আরও অনেক নানা রকম প্রশ্ন করতে থাকে, হাঁটাইয়া দেখে এসব করে। তো আমি এবার ওইখান থেকে বের হইয়া আমার খালারে জিগে, খালায় কী শুরু হয়েছে? কয় তোরে দেখতে আসছে। আমি কই তাই ছেলে কই? কয় ওই যে মাস্ক পরা ওইটা। আমি কই দি বুড়া কাকু। তো আমি যখন বলি বুড়া কাকু, আমার খালা বলে যা কপাল যারে যে নেন দে তারই সে পেন দে। মানে কেন বলে আমি জানি না, সে বলছে যারে যে নেন দে তারই সে পেন দে। ও ওকে, আচ্ছা, হ্যাঁ, তারপর? তো আমি বলি কে আম্মুনি, আপনি এটা বললেন কে? তো এরপর আমার বিয়ে হয়ে যায়। ওখানে বিয়ে হয়ে যায় কি আপনার বাবা মা রাজি ছিল? জানলো পরে? না, আমার বাবা তো জানেই নাই, ওইখানে জানে না। না জানলে আপনার বিয়ে না, বাবাকে না জানাই বিয়ে দিয়ে দিল? হ্যাঁ, আমার বাবা তো ওইখানে ছিলই না, কারণ আমার বাবা গেছে গাড়ি চালাইতে। হ্যাঁ, আর আমার মা ওর ভিতরে একটা চাকরি নেই, একটা চাকরি নেই কিসে, যে আপনার একটা কারেন্টের যে যন্ত্রপাতি যে তৈরি করে না, ওইগুলো প্যাকেট করতো। আপনার মাও ছিল না ওখানে? না, আমার মা ছিল না। আপনি রাজি হইলেন কেন? আমি তো রাজি ছিলাম না। তাহলে বিয়ে হয় কিভাবে? তাদের কবুল নাকি নিরা ফ্যামিলির কেউ বললেই হয়। ও মানে আপনি কবুল বলেন নাই, ফ্যামিলির লোকজন কবুল বলছে? ফ্যামিলির একজন বললেই নাকি হয়। কি হয়েছিল ঘটনাটা একটু বলেন তো? তো আমার কবুলের ঘটনাটা কিভাবে হয়েছে? আমি যে ওই যে বলছেন, ওই যে বললো যে নেন্দে দেন তারই সে পেন দে। তো আমি মানে এটা বলার পরে আমি তো ওইখানে, তারা কি করে ওইখান থেকে নাকি মসজিদে যায়। মসজিদে যাইয়া আর তাদের মেয়ে পছন্দ হয়ে গেছে, আর আমার খালা আমার মামারে ডাকে। তারপরে ওই রকম করে মানে আমার তো আর কেউ ওইখানে, আমার কাছের মানে মা নাই বাবা নাই আর কি। তো তারা ওইভাবে ওইখানে সরা করে ফেলায়, সরা করে আর কাবিন করে। ওকে। তো সরা কাবিন করে ওই দিয়ে তুলা দিবে। আপনার বাপ মা ছাড়া এই কাজ ঘটনা করতেছে, মানে আপনাদের খালাদের কি আপনাদের পরিবারের উপরে এত প্রভাব ছিল যে ওনারা অন্য একজনের মেয়েকে না ডেকে না জেনেই বিয়ে দিয়ে দিতে পারে? আর ওরাও যারা বিয়ে করতে আসছে ওরাও এভাবে বিয়ে করবে? এটা অবিশ্বাস্য না বিষয়টা? কারণ ওর তো দুইটা বিয়ে হয়েছিল। সেটা থাকুক, তারপরেও তো বাপ মা ছাড়াই বিয়ে করাতে তো ক্রাইম। তারা তো তাদের কাছে তো ওই যে তার দুইটা ছিল, তৃতীয় বিয়ে করবে। মসজিদে গিয়ে এটা করতেছে আপনাকে জানাই নাই? না, আমি জানতাম না। তাহলে আপনি কিভাবে বুঝলেন যেটা আপনার বিয়ে হয়ে গেছে? আমি তো জানি না। আচ্ছা, আমি তো বলতেছি এটা, আমি তো জানি না যে আমার বিয়ে হইতেছে না কি হইতেছে। আমি তো বাড়িতে, আমার খালার বাড়িতে, আর ওরা মানে মসজিদে গেছে, আর আমার মামা মসজিদে আসছে। মসজিদে বসে তারা ওরভাবে যে সরা কাবিট বলে ওইটা করছে। ফ্যামিলির কেউ একজন বললেই নাকি হয়। আর আমার জন্ম নিবন্ধনের কাগজ এটা আমার বোনের কাছ থেকে এরা আনছে। তো আমার বোন তখন অতটা বড় না, ও ওরকম জিজ্ঞেসও করে নাই যে কেন। ও তো আর জানে না যে কি হইবে না হইবে, ও তো আর এখানে কি হইতেছে ও তো কিছুই জানে না। ও তো আমার জন্ম নিবন্ধনের কাগজ এদের কাছে দিয়ে দিছে। ওইটা দিয়ে তখন আমার এনআইডি কার্ড হয় নাই। তো তারা আমার ওইখানে বিয়ে দিয়ে দিল। বিয়ে হয়ে গেছে মানে তো বিয়ে হয়েই গেছে, এখন তো আর কিছু করার নাই। যেহেতু কাবিন হয়ে গেছে সেহেতু তো বিয়ে হয়ে গেছে। আর ওইখানে আমার তো 18 বছর হয়ে গেছে, যেহেতু আমি ইন্টার পাস করছি। আর আমি পুলিশে দাঁড়াইছি, তখন বললাম আমার বয়স 18 হয়ে গেছে। এখন তো পুলিশ করলেও কিছু হবে না, তখন না মানে তারা তুলে নিবে। তো আপনার বাবা মা জানলো কিভাবে? জানার পরে তারা কি বলতেছিল? তারা তো এখন পর্যন্ত কিছু জানতেছে না। ও তখনই তুলে নিবে? এখন তারা তুলে নিয়ে যাবে। হ্যাঁ। তো তারা আসলো আমাদের খালার বাসায়, এখন তুলে নিবে। আমি ব্যাপারটা এখন আমি না মানে তাদের কথায় এদের কথায় আমি কথাটা বুঝতে পারছি। বুঝতে পারি আমি পিছনের দরজা দিয়া বের হইয়া আমি বাড়িতে চলে গেছি। আমাদের বাড়িতে চলে গেছি, মানে অনেক কাছাকাছি বাড়ি তো, আমাদের বাড়িতে গেছি। যাই আমি 999 ফোন দিছি। ও আপনি গিয়ে 999 ফোন দিয়ে দিয়েছেন? হ্যাঁ, আমি যাই আমি 999 ফোন দিছি। ফোন দিয়ে আমি জানাইলাম, তারা বলতেছে
আপনি তো প্রাপ্তবয়স্ক, আপনার ডিসিশনের দাম আছে। আমি জানালাম যে আমি এরকমের এই বিয়ে তো আমি করতে চাই না। তো বলছে তাহলে আপনার যদি যে কাগজপাতি, আপনার বিয়ের কাগজপাতি আপনার কাছে আছে, কিন্তু আমার কাছে তো কিছু নাই। নয়তো যখন তুলে নেবে তখন জানাইতে হবে। এখন আমার যদি তুলে নেয় তখন কি আমার কাছে ফোন দিয়ে তারা রেখে দিবে? তো আমি তো আর তাদেরকে জানাইলাম, বললাম এটা, কিন্তু তারা আর কোনো নিল না। ট্রিপল নাইন থেকে কোনো ব্যবস্থা নেয় নাই? না, কোনো ব্যবস্থা নেয় নাই। না নেওয়ার পরে আমি আমার বোনের সাথে অনেক কান্নাকাটি করে বলে কি আমি পলাই, এখনই আমি যাই লঞ্চে ঢাকায় যাবো। কিন্তু ভাগ্য খারাপ, আমার কাছে টাকা ছিল না। না থাকায় আমার মা বাবা আসার পরে আবার আব্বা অনেক চিল্লাচিল্লি করে যে কেউ জানে না শোনে না কিরকম বিয়ে হইলো, কিসের বিয়ে হইলো আর কিরকম বিয়ে হইলো। কত সত্য? আমার মেয়ে নিয়ে আমি এতই পানিতে পড়ে গেছি যে আমার মেয়েরে আমি তো কোনোদিন তাদের কাছে খাওয়ার জন্য একবেলা পাঠাই দেই, তাহলে তারা কিভাবে আমার মায়ের বিয়ে দিল? সে কি করে, সে পুলিশের কাছে যায় যে আমার মায়ের জোর করে বিয়ে দিছে। কিন্তু এদিকে এরা আগে গেছে, আমার খালা আগে গেছে, যাই বলছে যে ওর বাবা মা সবাই জানে এরা এরকম নিচে এরকম করে। তো আমার বিয়ের পরে আমার বাবা আসার পর ওইখানে কিছু হয় না, তারা কোনো ব্যবস্থা না নেওয়ায় কিছুই হয় না। কিছু না হয় আমার ওইখান দিয়ে আসে পড়ছে। আমার বাবা নিয়ে বাগেরহাট চলে যাবে এরকম আমরা প্রস্তুতি নিতেছি। কিন্তু আমাদের ওইখানে তারা যায় আমাদের মেম্বাররে ধরছে, যারা বিয়ে করছে না খালা ধরছে, যে মান সম্মানটা এরকম ডুবাইবে। এমনি তো মেয়ে কালোর তার উপরে নানান রকম আছে, আর ওর কি এত টাকা পয়সা যে মাইয়া ভালো জায়গায় বিয়ে দিবে, ভালো চাকরি করাইবে, কিছুই তো ওরটাই ক্ষমতা। তাহলে ও এরকম করে কেন? আর যেহেতু বিয়ে হয়ে গেছে এখন আমরা কি বলবো? তো আমার মা বললো, এখন আমার মা ঠেনে দিছে না, যেহেতু আমার ভাই বোটের বাচ্চুট বানাই খেটা, তাহলে দিয়ে দাও। আপনার মা বলছে এটা? হ্যাঁ, সুখী তো হইতেও পারে, যেহেতু অনেক টাকা পয়সার মালিক। মানে আমার যেখানে বিয়ে হয়েছে তারা অনেক টাকা পয়সার মালিক। ও 14 বছর বাহিরে ছিল। আর তাছাড়া ওরা একটা ভাই থাকে দক্ষিণ কোরিয়া, তারপরে আরেক ভাই থাকে কানাডা। মানে ওরা 5 ভাই বাহিরে থাকতো, অনেক টাকা পয়সা। তো যেহেতু এত টাকা পয়সা আছে, এত কিছু আছে, সুখীও তো হইতে পারে। কিন্তু ওইখানে আর কিছু হয়েছে কিনা তা তো আর তারা জানে না, তারা ওই সব খোঁজ খবর তো নেই। তো আমার আব্বা বলে কি তাহলে আমি যাই একটু খোঁজ খবর নিয়ে আসি। সে কি করে, সে যায় জানার জন্য। যাইয়া ওইখানে সে জানতে পারে যে ও বিয়ে করছিল। একটার কথা জানতে পারে, আর একটার কথা জানে না। মানে যেটা মানুষের ওই যে 14 বছর বাইরে থেকে সে এর আগে যেটা করছে এটা জানে না। আর যে ওর ভিতরে বাহির থেকে আইসা একটা বিয়ে করছে, ওইটা যে ডিভোর্স হয়ে গেছে ওইটা মানুষ বলছিল। তো আমার আব্বা আইসা বাসায় আবার চিল্লাচিল্লি শুরু করে যে বিয়ে তো ছেলের কাছে, আমার মাইয়া কেন বিয়ে দেব? আছে আমার মাইয়া কুৎসিত আছে, আমার কাছে আছে, তাদেরকে তো সমস্যা হওয়ার কথা না, এসব বলে। কিন্তু তারা তো এখন তো হয়ে গেছে বিয়ে, এখন তারা তুলে নিবে। এখন আমার মা বলতেছে যা হয়েছে তো হয়ে গেছে, এখন একটা বিয়ে করছে, ছেলেদের একটা বিয়ে কি হয়, অনেকই দেখায়, প্রসঙ্গ দেখায়। ওই যে উমুকে সংসার করতেছে না, 2টা বিয়ে করছে না, ওর উমুকে করতেছে না, বোঝানোর চেষ্টা করে বিভিন্নভাবে। হ্যাঁ, তো আমার মা বলে, আব্বা বলে আমি তেই মনে হয় এখানে মাইয়া, কিন্তু এখন তারা বই করতেছে। তখন আমার আব্বার নিরুপায়, এক পর্যায়ে নিরুপায়, কারণ তার কাছে ওরকমের টাকা পয়সাও ছিল না যে সে কোথাও দূরে নিয়ে আমার রাখা দিবে। আর তার কাছে এমনও পজিশন ছিল না যে সে অনেক টাকা পয়সা দিয়ে আমার ভালো একটা চাকরি দিবে, তাহলে তারা তো করবেই।
তো আমার বাবা আমারে তখন ইয়ে কইরা তারাই সব মানে সব অ্যারেঞ্জ কইরা তারাই আমারে তুলে দেয়। এর মধ্যেও ঘটনা হয়, এর ভিতরে ও আমার সাথে ফোনে কথা বলবে, ওই ছেলে আমার সাথে ফোনে কথা বলবে, কিন্তু ফোনের ভিতরে অনেক বাজে বিহেভ করে আমার সাথে। বাজে বিহেভ কি, আমি তো ওই যে আমার বিয়ে আমি তো মাইনে নিতে পারতেছিলাম না, তো আমি ওর সাথে কথা বলতে চাইতাম না। তো আমি কি করি, ও ফোন দেয় একবার, আমি ফোনটা কাটিয়ে দিই, তারপরে আবার ফোন দেয়, আমি ফোনটা রিসিভই করি দিই, তারপরে আবার ফোন দেয়। ফোন দেওয়ার পরে ও আমার কিছু একটা জিজ্ঞেস করছিল, আমার এটা ভালো খেয়াল নাই। তো আমার জিজ্ঞেস করতে আমি কথাটা একটু জারি দিয়ে বলছি। এই জারি দিয়ে বলার পরে ও আমার সাথে অনেক মানে এইরকমের ব্যবহার করা শুরু করছে যেন ও আমার 50 বছর আগে থেকে চিনে, আমি মনে হয় ওর ঘরের সংসার টকসার করে চলে আসছি, এরকম অবস্থা। তো এরকম ব্যবহার করতেছিল, তো এটা আমি আবার রেকর্ডিং করতেছিলাম যে এখনই আমার সাথে এরকম ব্যবহার করে, পরবর্তীতে আমার সাথে কি করবে। তো রেকর্ডিং করার পরে আমার রেকর্ডিংটা আমি যারা আমার খালা মামা যারা ছিল তাদেরকে শুনাই। তাদেরকে শোনানোর পর তারা আবার কি করে, ছেলের বাবারে ডাকে। ছেলের বাবারে ডাকা, ছেলের বাবাকে একবার সুযোগ দেন, কিছু হইবে ও এরকম আর করবে না। আমি আবার কি করি, আমি নাক ফুল খুলে ফালাই দিই জিত করে। তো তারা এখন আবার আমার ওই যে খালা ওই যে বলছে থাক আর করবে না, এখন তুলা দিবে। তো এরকমের সব অ্যারেঞ্জ হলো। যেদিন আমার বিয়া মানে তুলা নিবে, এর আগের দিন ছেলেদের পোশাক দেয়। তো এই পোশাক হয়তো কিনা দিবে, নয়তো তো টাকা দিবে, বাড়িতে তো আনে না। ও পোশাকের টাকা নেওয়ার জন্য বাড়িতে চলে আসে একা একা। আচ্ছা, এটা নিয়ে মানুষ অনেক হাসাহাসি শুরু করে দেয়। ও আচ্ছা আচ্ছা, সেটা নেওয়ার জন্য আপনাদের বাড়িতে আসে? হ্যাঁ, আমাদের বাড়ি পোশাকের টাকা না, যে এত বড় লোক এত কিছু আছে, তাহলে আবার টাকা নিতে আসছে কেন? টাকার জন্য ছিলেন নিজে আইসা বসছে। জানতো যে আপনার বাবা রিক্সা চালায়? আমি সেটা জানি না, সে জানতো কিনা প্রথম থেকে। তারপরে সে আমার নানু টাকা দেয়, তারে 3000 টাকা দেয়। তো তাদের হয় না, একটা ছেলের বিয়ে যদি 3000 টাকা দেয় এটা কোনো কথা? কমপক্ষে 10,000 টাকা দেওয়া উচিত তাদের ভাষ্যমতে। আর সে ওই টাইমে স্বামী স্ত্রী সম্পর্ক করতে চায় ওই টাইমে, কিন্তু আমি এক কথায় ওর সাথে তো বিয়েই রাজি ছিলাম না। আপনার জায়গা থেকে বিষয়টা কঠিন ছিল। হ্যাঁ, ঠিক আছে, আমি ওইগুলো মানতেছিলাম না। তো ওর সাথে আমি ঝগড়া কইরা আমি পিছনের দরজা থেকে বের হয়ে যাই, আর তারপরে ও চলে যায়। আর ওই যে 3000 টাকা দেয় ওইটা নিয়ে যায়, কিন্তু যাওয়ার পরে ফোন দিয়ে অনেক কথা শোনায় আমার ফ্যামিলিরে, তারপরে আমার তুলে নেই। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পর আবারও ফিরে আসবো জীবন গল্পে। যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, ঢাকা এফএম এর আরও একটি ইউটিউব চ্যানেল যেখানে আপনারা জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠানের ভিডিওগুলো দেখতে পারবেন। আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/ilovedhakafm ILOVE love 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর তুলে নেওয়ার পরে যেদিন তুলে নেয় ওরা বলে কি আমার সোনার জিনিস দিছে 3টা, মানে কানের দুল, হাতের রুলি আর গলার হার। আসলে আমার সোনার উপরে নাকি জল করা যায়, আমি সেটা তো জানতাম না। ওরকমের আমার গলার হারটা ওইরকম ছিল। আর আমার হচ্ছে কানের জিনিসটা এইটা ওর আগের বউয়ের ছিল। আর হাতের রুলিটা এটা নাকি ব্রোঞ্জের উপরে কিভাবে করে এটা করা ছিল। তো আমার গলার হারটাও ছিল নকল সোনা আর রুলিটাও ছিল নকল সোনা। তো আমি ওইটা দেখে আমার ওর মা এই জিনিস নিয়ে কথা বলতে থাকে যে আসলে মানুষ দেখছে, তারা কী ভাবছে এটা কি সোনার নাকি। তো আমি ওইটা না
ও কথার ভাজে আমি বুঝে গেছি যে আসলে ওই জিনিসটি সোনার না। আমি কি করি, ওইটা পুরি, পোড়ার পরে ওইটার আমি আমার দেখে মনে হয় যে ওইটা সোনার না, মানে পোড়ার পর বুঝতে পারি। তো আমি বুঝতে পারি, আমি রুমে আসার পরে আমি ওরা জানাই যে আপনারা আসলে এত বাটপার, আমি এই কথাটাই বলে ফেলাই যে আপনারা এত বড় বাটপার, না দিতেন চিটারি বাটপারি করেন কেন? এটা বলার পরে ও আমার মারধর করে, অনেক মারধর করে। তো মারধর করার পরে তারপরে আমি বাড়িতে ফোন দিতে চাই, কিন্তু আমার কাছে তো ফোন ছিল না। তখন পরের দিন তো আমার বাড়ি থেকে নিতে আসছে। সে বলতে তারা জানায় যে মেয়ে নিয়ে, মানে বউ নিয়ে ও এক জায়গায় বেড়াইতে যাইবে ওর বোনের বাড়িতে। ওর বোনাই বাহিরে চলে যাইবে, তো তারা বউ নিতে চায়, তো এখন তো দেওয়া যাইবে না। আমি যে বলে দিমু যে আমার মারধর করছে, এই জন্য তারা আমার দিল না। না দেওয়ার পরে আমারও কসম কাটায়, যদি তুই এই জায়গা বাড়িতে বলস তাহলে তোর কাছে আমার রোজ কিয়ামত পর্যন্ত দাবি থাকবে। আমিও ভাবলাম যে যেহেতু হয়েছে ঘটনাটা থাক, প্রথমবার কিছু না বলি। আমি আর বাড়িতে জানাই না জানানোর পর আমি যে ওই যে স্টুডেন্ট পড়াইতাম বাড়িতে বসে, ওই স্টুডেন্টের ভিতরে একটা স্টুডেন্ট ছিল খুব মানে ভালোবাসতো, অনেক আদর করতো। তো ওরে মাদ্রাসায় হেফজতে ভর্তি করে দিছে। ওইখান থেকে ও আসছে। তো আমি ওই স্টুডেন্টরা দেখতে যাইতে চাইছি, ও আমার যাইতে দিবে না। তো আমি পানি খাওয়ার জন্য নামি, ও ভাবছে আমি মনে হয় যাইতে আসি, এই জন্য ও আমার নানু, আমার আত্মীয় স্বজন সবাই ছিল ওইখানেও আমার মারধর করার পরে আমার ফ্যামিলি থেকে এরপর আমার ফ্যামিলি থেকে বলে কেউ ওরে দিব না, বিশেষ করে আমার আব্বা মা বলে দিব না। এখানে আমার রাইখা দেয় তারা। কিছু পরে কতদিনের সংসার আপনার? 19 দিনের সংসার আমার। এরপর আপনি ডিভোর্স দিয়ে দেন? না, তো 4 দিনের পরে আমি 5 দিন পরে আমাদের বাড়িতে আসছি। আসার পরে পরের দিন আমার মারার পরে 2 দিন পর আমি আবার ওদের বাসা ব্যাক করার পরে এরকম আবার ওইখানে ও ঝামেলা করে। ওইখানে আমার এমনভাবে মারধর করে, আপনাদের আমি ছবিটি দেখাইছি, এমনভাবে মারধর করে আমি হিসাবে একদম মৃত্যুর সাথেই পাঞ্জা লড়তেছিলাম। ও আমার মুখের ভিতরে তোয়াল্লা দিয়া তারপর চাপা ধরে রাখে আমার বাচ্চার মতো। একদমই এমন অবস্থা খারাপ ছিল যে আমি বাঁচমু এটাই কেউ বুঝতে পারে নাই। তারপর আমি ওই অবস্থায় হালকা একটু হওয়ার পরে তারপর আমি নিজেই 999 ফোন দিই। পুলিশ আসে? হ্যাঁ, পুলিশ আসে। আসার পর পুলিশ আসে আর আমার বাবাও যায়। যাই আমারে ওইখান থেকে নিয়ে এসে বরিশাল শেরেবাংলা ওসিসিতে ভর্তি করে। পুলিশ ধরে না, ওকে অ্যারেস্ট করে না? ও ছিল না, ও পালাই গেছিল, ও কাজে গেছিল বলছিল। তো ও ছিল না, কিন্তু আমারে পুলিশ নিয়ে আসে না শেরেবাংলায় ভর্তি করে। আমি ওখানে অসুস্থ অবস্থায় 7-8 দিন ভর্তি থাকি। মামলা করেন? না, মামলা করি না, আমি 7-8 দিন ভর্তি থাকি ওসিসি থেকে। আর আমি মামলা না করে আমি কি করি, ওইখানে যে মহিলা কর্মসূচি আছে না, ওইখানে যাই সালিশি করার জন্য। আচ্ছা। তো ওইখানে তারা আগেই টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে রাখছে, জানছে যে আমি ওইখানে যাবো, ওই সময় ওরা ম্যানেজ করে রাখার পরে আমার ওইখান থেকে জানা যে সালিশি কইরা কি হইবে, ওরা তো তোমার নিতে চাইলে তো ছেলেরা নিতে চাইলে তো আর কিছু করা যায় না। এরপরে আমি আমার আব্বারে জানাই যে আব্বা আমি তো যাবো না, তাইলে এরকম ঝুলাই রাখলে আমার ফ্যামিলি থেকে সবাই যে মায়ের দিয়ে দে, মায়ের কালা, তা মায়ের যদি না দাও তাহলে পরবর্তীতে বিয়ে দিতে পারবি না, সংসার করতে পারবে না, তাহলে চাকরিও করে না, কিছু করে না, তো কেমনে চলবে, দিয়ে দে, মানে সবাই দিয়েই দিতে। তো আমি আমার আব্বারে নিয়ে কোর্টে যাই একজন উকিল ধরা
একটা ডিভোর্সের পেপার লেখাইয়া আর ডিভোর্স পাঠাই দিই। আচ্ছা। তো ও ডিভোর্সে সই করে না, কিন্তু আমার জানা মতে যে মেয়েরা যদি ডিভোর্স দেয় তাহলে 3 মাসে নাকি ডিভোর্স হয়ে যায়। ছেলেরা দিলেও হবে, 3 মাসের মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, তো ডিভোর্স হয়ে যায়। তো আমি তো ওরা ও সই না করায় এখন ডিভোর্সটা হইতে বলতেছে ডিভোর্স হয় নাই। সে বাড়িতে আসে আমার নেওয়ার জন্য। আমার আব্বা তো ওই মুহূর্তে আমার ঢাকা পাঠাই দেয়। হেরগার গ্যাঞ্জাম ভাল লাগে না, ঢাকা পাঠাই দেয়। ঢাকা আসি, কিন্তু আমার ওই ফুপিটা তখন ঢাকায় আর থাকে না। তো আমার পাপাটা তখন আমার ফুপিটা ঢাকায় থাকে না থাকে। এখন আমার কোথায় আমার বাবা রাখবে? পরে আমার আবার বাড়িতে নিয়ে যায়। তো মানুষের যে বললাম, মানুষের যে কথা, তারা অনেক রকমের কথা শুনে থাকে, মায়ের ডিভোর্স ডিভোর্স, মানে অনেক রকমের বলতে থাকে। এরপরে আমার আব্বা ডিসিশন নেয় আমার ঢাকায় পাঠাইবো। আমার ঢাকা পাঠাই দেয়, আর পাঠায় আমার সেজো খালার কাছে পাঠায়। তো এর মাধ্যমে আমি খালার কাছে আসি, আইসা নার্সে ভর্তি হই সিদ্ধেশ্বরী গার্লসে। হ্যাঁ। কোন সাবজেক্টে? অ্যাকাউন্টিং। হ্যাঁ। তো ভর্তি হওয়ার পরে ওইখানে আমি লেখাপড়া করতেছিলাম আর আমি টিউশনি করেছিলাম। এর মধ্যে যখন আমি 3য় বর্ষে উঠি, তখন শুনি আমার আব্বা অনেক অসুস্থ। তার হার্নিয়ার সমস্যা ছিল। হ্যাঁ। তো হার্নিয়ার সমস্যা ছিল, কিন্তু আমার কাছে এরকম টাকা পয়সা ছিল না। আমি কিছু টাকা জমাই, আস্তে আস্তে আমি কিছু টাকা জমাই। ওইখানে আমার 1 লাখ টাকার মতো হয়। 1 লাখ টাকা না, আর একটু বেশি হয়। আমি যে এখানে পড়াশোনা করি, ওই অবস্থায় যে আমি টিউশনি করি, ওই টাকাটা আমার বাড়ি থেকে আমার আব্বা কখনো চায় নাই, নেয়ও নাই। ওই ক্ষেত্রে আমার কিছু টাকা জমা হয়। এখন আমি 3য় বর্ষ থেকে যখন 4th ইয়ারে উঠি, তখন আমার আব্বা অনেক বেশি অসুস্থ। তারপর আমি কি করি, আমার আব্বারে বলি যে তুমি ডাক্তার কাছে যাও। ডাক্তার কাছে পাঠাই। ওইখানে আমার ডাক্তাররা বলে কি যে আপনার লিভারে একটু সমস্যা দেখা যাইতেছে, তো আপনি অন্য জায়গায় ডাক্তার দেখান। ওইখান থেকে আমার আব্বা ইসলামিয়া হাসপাতালে ডাক্তার দেখায়। তারাও বলে লিভারের সমস্যা, আপনারা লিভারের সমস্যা দেখা যাইতেছে, ঔষধ দিছি খান, আর আপনারা সরকারি মেডিকেলে নিয়ে অপারেশনটা করার। ওই টাইমে আমি আমার আব্বার টাকা দেওয়া শুরু করি। ওই যে আমার 1 লাখ টাকার বেশি জমা হয়ে যায়, ওই থেকে আমি আমার আব্বার চিকিৎসার জন্য টাকা দিতে থাকি, কারণ আমার আব্বা তখন কাজ করতে পারতেছিল না। আর আমি আমার ফ্যামিলিও চালাইতে থাকি। এর ভিতরে আমার আব্বা যায়, সরকারি হাসপাতালে যায়। যাওয়ার পরে হার্নিয়ার অপারেশনটা তারা করে না। তারা অনেক পরীক্ষা দেয়, পরীক্ষার মাধ্যমে কিছুদিন পরে তারা জানায় যে আপনারা কি আগে কি গাছের গোড়া ঠিক করতে চান নাকি গাছের মাথা। তারপরে সে আমার আব্বারে এই করার পরে জানায় যে ক্যান্সার হয়েছে। আচ্ছা, ক্যান্সার হয়েছে। তো ওইখান থেকে ক্লোজ করে দিছে, বলছে এতে নিয়ে যান, ঢাকায় নিয়ে আসেন। পরে আমি ঢাকায় নিয়ে আসি। ঢাকায় না বক্ষব্যাধি মহাকালী বক্ষব্যাধিতে তারা ভর্তি করে আমি অনেক চেষ্টা করি। 3 মাস তারা নিয়ে আমি দৌড়াদৌড়ি করি, চিকিৎসা করাই। কিন্তু ওই টাইম আমার সব টেনশনগুলো ছুটে যায়, আমার একটা টেনশনই আর নাই। এখন আমি নিজেও চলতে পারতেছি না, ফ্যামিলিরও চালাইতে পারতেছি না, আর আমার বাবার তো চিকিৎসা আছেই। 1 লাখ টাকা তো চিকিৎসা শুরু করলে কিছুই না। তারপরে আমি মানুষের কাছে এটি কইরা তারপর আমার বাবার চিকিৎসা চালাইতে থাকি, হাত পাতে মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে। হ্যাঁ। তারপরে 3 মাস পরে আমার বাবার চিকিৎসা অবস্থায় এরা বলে দেয় যে তোমার বাবা আর 1.5 মাস বাঁচতে পারে। একদম আমার সরাসরি ডাক্তাররা বলে দিল যে এখান থেকে 1.5 মাস সময় বাঁচতে পারে, এর বেশি বাঁচলে তোমার ভাগ্য। তারপর আমার আব্বারে বাড়িতে পাঠাই দিয়ে এখন আমি চেষ্টা করি যে আমি কী করবো, আমার তো সংসার চালাইতে হইবে। পরে আমি সিম বাসা শুরু করি। তখন আপনি সিদ্ধেশ্বরীতে পড়তেছেন? এর মাঝে আমার অনার্স কমপ্লিট হয়ে গেছে।
তারপর আপনি সিম বেচা শুরু করেন। আপনার বাবা কি তখন বেঁচে আছে এখনো, নাকি বাবা মারা যায়? আমার বাবা মারা গেছে। এর ভিতরে আমার বাবা 1.5 মাসের জায়গায় 1 মাস 18 দিন বেঁচে ছিল। ওকে। এর ভিতরে আমার বাবা মারা যায়, আর আমিও সিম বেচা শুরু করি। এই তো এই এটাই এখন আমি সিম বিক্রি করতেছেন এখনো? হ্যাঁ, আমি এখন এইভাবে সিম বিক্রি করতেছি। কয় টাকা থাকে আপনার মাসে? আমার মাসে কোনো মাসে 5,000 6,000। এই দিয়ে আপনার পরিবার চলে, আপনি চলেন? হ্যাঁ, আমি চলে বলতে আমি ওভাবে কিছু রাখি না, কারণ আমি একটা টিউশনই করাই পাশাপাশি। আপনি বাড়িতে দেন টাকা পয়সা? হ্যাঁ, বাড়িতে 5,000 টাকা দিই। আপনার ভাই বোন আছে 2টা না? হ্যাঁ, আমার 2টা ভাই বোন আছে। এই গল্পটা কেন বলেন তো? আপনার এই গল্পটা আপনি রেডিওতে কেন বললেন? আমার এই গল্পটা সম্পূর্ণ বলার কারণ হয়েছে কোনো মেয়ে যেন কালো বলে হ্যারাসমেন্ট না হয়। কারণ একটা মেয়ে যত কালো হোক, যত খারাপ হোক, বাবা মার কাছে কখনো ছোট না, সে কালো না। আমার বাবা অনেক কষ্ট নিয়ে জীবনে মারা গেছে, অনেক ত্যাগ স্বীকার করছে। আমি চাই কোনো সন্তানরে বাবা মায়ের কাছে যেন কোনো মানুষ ছোট না করে। আমি লাস্টে এসে একটা কথা বলি প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি গল্পটা নিয়ে কিছুই বলবো না, আপনাদের প্রত্যেকের জায়গা থেকে কী অনুভূতি হচ্ছে একটু চিন্তা করে দেখবেন। এই মেয়েটাকে আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম যে গল্পটা সোশ্যাল মিডিয়াতে আসুক, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসুক এবং ফেস দেখিয়ে আসুক। ও শুধুমাত্র ওর ছোটো বোনটার কথা চিন্তা করে, পরিবারের কথা চিন্তা করে, সামাজিকতার কথা চিন্তা করে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গল্পটা বলেনি বা ওর ফেসটাও দেখায়নি। তার মানে ও যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে গল্পটা আজকে বলতো, গল্পটাও যেভাবে বলেছে, যেভাবে এসেছে, সেটা যদি আমি পুরোটা তুলে ধরতাম, ওর জীবনটা পরিবর্তন হয়ে যেত। ওর জীবনের পরিবর্তন হওয়ার চাইতেও ও মূলত যেটা কনসার্ন সেটা হচ্ছে ওর বোনের যাতে কোনো ক্ষতি না হয়, ওর পরিবারের যেহেতু ভাই বোন আছে, ওর বাবা যেহেতু বেঁচে নাই, এখন ওর খালার পরিবারের উপর ডিপেন্ডেন্ট, ওদের যাতে কোনো ক্ষতি না হয়। খুবই অন্যরকম একটা গল্প, হৃদয় নাড়া দেবার মতো একটা গল্প। আমি শুধু ওর বাবার কথাটাই মনে করতে চাই, যে বাবা সারাদিন রিক্সা চালানোর পরেও নিয়তির কাছে হেরে গেল। তার মৃত্যু মুহূর্তে অনুভূতিটা কী ছিল, ক্যান্সার হওয়ার পরের অনুভূতিটা কী ছিল, একটু যদি চিন্তা করতে পারেন। সে তো 2টা মেয়ে, একটা মেয়ের সে এরকম একটা অবস্থা, বড় মেয়েটার, ছোট মেয়েটা এখন কি লেখাপড়া করে ছোট বোন? হ্যাঁ, আমার বোনটা এবার ইন্টার পরীক্ষা দিবে। আর আপনার ভাইটা? এখন ভাইটা ক্লাস 6-এ পড়ে। এইরকম একটা অবস্থায় উনি যখন মৃত্যুর দিকে যাচ্ছেন, বা ওনার যখন জানা হয়ে গেছে ওর বেঁচে থাকবে মাত্র 1টা মাস, ওই মুহূর্তে ওই মানুষটা প্রতিদিন মরেছে, প্রতি মুহূর্তে মরেছে, এবং কি কষ্ট নিয়ে সে দুনিয়া থেকে চলে গেছে। আফসোস আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আফসোস আমাদের সমাজ ব্যবস্থা, আফসোস আমাদের পারিবারিক ব্যবস্থা। আমার আরেকটু কথা আছে। জি বলেন। আমার দাদা মুক্তিযোদ্ধা ছিল, ওইখান থেকে আমার বাবা কিছু টাকা পাইতো। যখন আমার বাবা মারা যায় তখন ওই ভাতাটা বন্ধ করে দিছে। আমি চাই, আমি পাই নাই, আমার আর পাওয়ার আশাও নাই, কিন্তু কোনো সন্তান থাকাকালীন নাতনিগো যেন এই ভাতাটা দেওয়া হয়, কারণ এই ভাতাটার কারণে হয়তো সংসারটা চলে যাইবে। আমি হয়তো এই সিম বিক্রি করার মতো কাজ করতে পারি, কিন্তু অনেক মানুষ পারে না, তাদের কর্মস্থান থাকে না, কিন্তু ওই মানুষগুলো কিভাবে বাঁচবে? আবার সরকারের কাছে এটা অনুরোধ যেন এইরকমের নাতিগোর জন্য ভাতাটা থাকে। স্পিচলেস অবস্থায় শেষ হলো আজকের এই জীবন গল্প। বহুদিন পর দুমড়ে মুচড়ে যাওয়ার মতো গল্প। ওকে সামনে থেকে যদি আপনাদের দেখার সুযোগ হতো, আপনারা বুঝতেন যে হৃদয় এবং জীবন কতটা কঠিন, কতটা লোড নিয়ে, কতটা ভারাক্রান্ত হয়ে মানুষ পৃথিবীতে বেঁচে থাকতে পারে। ওর বয়স খুব বেশি না। আপনার বয়স কত? আপনার 22 বছর। 22 বছরের জীবনে ও যে পৃথিবী দেখে ফেলেছে, আমরা 22 বার দুনিয়াতে এসেও অনেকে সে পৃথিবী দেখি না। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। ওর এই কান্নাতুর চোখ, ওর এই ভেঙে যাওয়া হৃদয়ের প্রশান্তি দিক আল্লাহ, সব কিছু পারেন সেই প্রার্থনা করে আমরা অনুষ্ঠানটা শেষ করতে চাই। শারমিন, আমি দোয়া করি আপনার জন্য অন্তর থেকে, শুধু এতটুকুই বলবো, এর বাইরে আমার কিছু বলার নেই। তবে আমি আপনাকে বুঝিয়েছিলাম যে আপনার ভাগ্য পরিবর্তনের জন্য হয়তো আমি চেষ্টা করতে পারতাম, কিন্তু শুধুমাত্র আপনার ভাই এবং বোনের মুখের দিকে তাকিয়ে আপনি আপনার ফেস দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গল্পটি বলতে পারেননি বা বললেন না। ও সিদ্ধেশ্বরী গার্লস থেকে পড়াশোনা করেছে, অ্যাকাউন্টিং অনার্স করে, ও রাস্তায় এখন সিম বিক্রি করে। এরকম অনেক ছেলে মেয়ে আছে বাংলাদেশের আনাচে কানাচে যাদের ভাগ্য পরিবর্তন দরকার, অনেক বেশি দরকার। শেষ করছি আজকের মতো। ভালো থাকুন, শুভরাত্রি। জীবন গল্প, জীবন গল্প,
জীবন নাটকের চেয়েও নাটকীয়।